আপনি যেমন কাজ করছেন, দেশে গেছেন। মানে আমি দেখছি আপনি বিএনপির পক্ষে কাজ করছেন, জামাতের পক্ষেও প্রভাবশালী অ্যাক্টিভিস্টরা আছেন। তারা দেশে যান নাই। ধরেন আমি বলছি পিনাকি ভট্টাচার্যের কথা, আমি বলছি ইলিয়াস হোসেনের কথা। রিফিউজি স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে দেশে আসলে। এবং তারা যে থাকেন, কেউ প্যারিসে থাকেন, আমেরিকায় থাকেন, তারা তাদের ওই জীবনটা ঝুঁকিতে ফেলতে চান না। মার্কিন কূটনীতিকদের সাথে নারী সাংবাদিকদের একটা আলোচনা, যেখানেই আসলে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র খুব আ ভালোভাবেই এবং যদি বলি বিএনপির চেয়ে বেশি সমর্থন করছে আসলে জামাতকে। রোকন হাজার, হাজার রোকন তারা বানিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে, ওয়াদা করিয়ে। এখন আপনি হুকুমতের দিন বাদ দিয়ে আপনি বলছেন যে আমি মধ্যপন্থার রাজনীতির দল এবং রাজনীতি আসলে বিএনপির জন্য অস্বস্তিকর কিনা? ৭৯টি আসনে যতটুকু এখন পর্যন্ত জানি বিদ্রোহী প্রার্থী আছে। প্রয়াত হাদি উনি একটা টক শোতে বলেছিলেন যে জামায়াত তো রিমোট কন্ট্রোলে চলে। আপনি রিমোট চাপ দিবেন সব ভ্যানিশ হয়ে যাবে। রিমোট অন করবেন বিএনপি শিক্ষা পেয়ে জামাত ছাড়া রাজনীতি করছে, নাকি বিএনপি নিজের স্বার্থে এখন জামাত ছাড়া রাজনীতি করছে? তাদের ৭১-এর ভূমিকা নিয়ে বিএনপি এখন খুব সরব, কিন্তু সেই ভূমিকাটা জোট সরকার যখন গঠন করে তখনও অবশ্যই কৌশল স্বার্থ, এবং এই কৌশল স্বার্থ দিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আপনার এর আগেও আমি প্রায় ১ বছর আগে যখন জয়েন করছি তখনও বলেছি কিনা যে শেখ হাসিনাস পলিটিক্স হ্যাজ নো ফিউচার ইন বাংলাদেশ। ইভেন আই ডোন্ট সি এনি ফিউচার অফ জয় ইন বাংলাদেশ পলিটিক্স। জামাত চেষ্টা করছে। এখন একটা কথা আছে, বাদর যদি মানুষের পোশাক পরে তাহলে বাদরই লাগে, তারে মানুষ লাগে না। বিএনপি যদি সেন্টার রাইট থেকে সে একটু সেন্টার লেফটের দিকেই ঝুঁকে পড়তে পারে, তাহলে জামাত কেন ফুল রাইট থেকে সেন্টার রাইটে? আপনি মুনাফেক, ফড়িয়া, বাটপার, বদমাস, আহ, এরা একযোগে সব জামায়াতের প্রচারে নেমেছে। ধরেন মুনাফেক বলতে ধরেন একজন হিন্দু কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছে, মুনাফেক। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। ওয়াশিংটন পোস্ট এর রিপোর্ট এবং মার্কিন দূতাবাস থেকে ফাঁস হওয়া অফ দ্য রেকর্ড কথোপকথনে দেখা যাচ্ছে সামনে নির্বাচনে জামাতকেই সমর্থন করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ভারতের প্রকাশ্য আপত্তি জামাতকে নিয়ে, ফলে তারা সম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বিএনপির সাথে। শেষ পর্যন্ত কোন সুপার পাওয়ার বেশি প্রভাবক হবে আগামী নির্বাচনে? এছাড়া সবগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে তরুণদের মধ্যে এগিয়ে জামাত, বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে নারীদের মধ্যে প্রচারণায় বিদ্রোহী প্রার্থী দমনেও বিএনপির চেয়ে সুবিধাজনক অবস্থায় দলটি। তার উপর পোস্টাল ব্যালট মেকানিজমেও যদি এগিয়ে যায় জামাত, তবে কি পাল্টে যেতে পারে সব সমীকরণ? বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যেতে পারে জামাত? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাংবাদিক অ্যাক্টিভিস্ট শাহেদ আলম। শাহেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় করে যুক্ত হলেন। আমি শুরু করি যে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো এর মধ্যে হয়ে গেছে, ঘটে চলেছেই। কিন্তু আপনাকে একটু এটা আপনার বিষয় দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি দীর্ঘদিন আমেরিকায় থাকেন, এখন বাংলাদেশে আছেন, নির্বাচন সামনে। আপনি বিএনপির পক্ষে সক্রিয়ভাবে আপনার অ্যাক্টিভিজম করেন বলে আমরা জানি। এখন কি আপনার কোনো বিশেষ দায়িত্ব আছে, বিশেষ কোনো ভূমিকা আছে এই সময় কাজ করবার জন্য, বা আপনাদের কোনো টিম আছে? জি। একটা কথা আছে না বাংলায়, বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো। হুম। আমি সারাটা জীবন বাড়ির খেয়ে বনের মোষ তাড়িয়েছি। আমি আমার মনে হয়েছে আছে যখন আমি ২০১৬ সালে শুরু করি আমেরিকায় যাওয়ার পর, আমার প্রথম বাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স দেওয়ার পরে এবং দ- মানে বাসার জন্য একটু হাঁড়ি পাতিল কেনার পরে আমার কাছে $৬০০ ছিল। এই $৬০০ দিয়ে আমি একটি ক্যামেরা কিনেছিলাম এবং আমি একটা পোস্ট দিয়েছিলাম ওই সময়ে, যদি আমি স্ক্রল করি, যে তোমায় নিয়ে স্বপ্ন বানিয়ে যাব বহুত দূর, এই টাইপের কিছু একটা লিখেছিলাম। হুম। আমার টার্গেট ছিল যে ওই $৬০০ যে একটা ক্যামেরা কিনলাম এটা দিয়েই আমি আমার জীবন শুরু করব। এবং আমি তখন থেকেই আমি রাজনীতি নিয়ে কথা বলা শুরু করি এবং ইউটিউবকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা শুরু করি। এবং আমি চেয়েছিলাম যে না, এটা রাজনীতি যেহেতু আমার মেইন স্ট্রিম প্ল্যাটফর্মে আমার কোনো ভয়েস নাই, সো যেই ভয়েসগুলো নাই সেগুলো তো বলতে হবে। ২০১৮ নির্বাচন দেখেছেন আমি কিভাবে হুম। কাজ করেছি। এখনো এই কাজটা করছে একদম কমপ্লিটলি বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানো। আমি আমেরিকা থেকে আহ, টাকা ওখানে মানি ট্রান্সফারের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টে এখানে ঢুকাই, এরপরে আমি বাসা ভাড়া দিচ্ছি এবং থাকছি। আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি। ভবিষ্যতেও যে কেউ কোনো দায়িত্ব দিবে এরকম কোনো ওয়াদাও কোথাও থেকে পাইনি। একেবারে ক্লিয়ার কাট। এবং আপনি কি একাই কাজ করছেন, মানে আপনাদের কোনো টিম বা এরকম কিছুই নাই?
না, আমি সারা জীবন আমি একলা কাজ করছি। আচ্ছা, স্পষ্ট। আমি নিজে হাতে এডিট করি, নিজে হাতে লিখি, নিজে হাতে রেকর্ড করি, নিজে হাতে লাইট ঠিক করি। আমি যদি আমার লাইভ ক্যামেরা নিয়ে দেখাইতে পারতাম, আমার হুম, অস্থায়ী হুম। স্টুডিও দেখাইতাম যে হুম, কিভাবে হুম। আমি কাজ করি। আচ্ছা। আ কিন্তু মানে আপনি যেমন কাজ করছেন, দেশে গেছেন, মানে আমি দেখছি আপনি বিএনপির পক্ষে কাজ করছেন, জামাতের পক্ষেও প্রভাবশালী অ্যাক্টিভিস্টরা আছেন। তারা দেশে যান নাই। ধরেন আমি বলছি পিনাকি ভট্টাচার্যের কথা, আমি বলছি ইলিয়াস হোসেনের কথা। আপনি কি মানে তারাও তো কাজ করছেন জামাতের পক্ষে। কেন যাচ্ছেন না দেশে এটা বলতে পারেন? আপনাদের তো পূর্ব যোগাযোগ ছিল, পরে যদিও যোগাযোগটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু কেন যাচ্ছেন না? এইটা তারা বলতে পারবেন কেন যাচ্ছেন না। তবে আমি যতটুকু জানি তাদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা আছে। রিফিউজি স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে দেশে আসলে। এবং তারা যে থাকেন, কেউ প্যারিসে থাকেন, আমেরিকায় থাকেন, তারা তাদের ওই জীবনটা ঝুঁকিতে ফেলতে চান না। আ তারা নিজেরাও জানেন যে তারা যে বয়ান তৈরি করছেন, কাজ করছেন সেইটা ফেইলিউর দের বয়ান, ফেইলিউর দের এক্টিভিটিস। সো যখন আপনি জানেন যে আপনার সফল হওয়ার সম্ভাবনা নেই, আপনি কেন আপনার এই যে রিফিউজি স্ট্যাটাস আছে আপনি সেটিকে ঝেড়ে ফেলবেন, তাই না? তো অ আমি মনে করি যে ৫ তারিখে এসেছে, অভ্যুত্থান হয়েছে এই বাংলাদেশ আমরা যেন আবার চাষাবাদ করতে পারি। কারণ দীর্ঘ বছর, দশক জুড়ে আমরা দেশের বাইরে ছিলাম। এখন আমরা যদি না থাকি মাঠে তাহলে বাংলাদেশের জন্য মানুষের জন্য যে কাজ করার স্বপ্ন দেখিয়েছি, স্বপ্ন দেখাচ্ছি, স্বপ্ন দেখেছি সেগুলো অধরা থেকে যাবে। সুতরাং আমি আমার সমস্ত সবকিছুকে ওভারলুক করে আমি আছি এখানে। আমি এমন না যে পুরাপুরি চলে এসেছি। কিন্তু আমি বাংলাদেশে কাজ করার জন্যই এসেছি। এ বিষয়ে কোন সন্দেহ নেই। আচ্ছা, আপনি বলছিলেন ফেইলিয়ারদের বয়ান। কিন্তু মানে জামাতের পক্ষে যা কাজ করাটা কি আসলে ফেইলিয়ারদের মানে একটা ফেইলিউর হয়ে যাবে বলে মনে হচ্ছে? সম্প্রতি বেশ কিছু বিষয় আমি আজকে আলোচনা করব বলে ঠিক করছিলাম। যেমন ধরেন ওয়াশিংটন পোস্টের যে সেই রিপোর্ট, বা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একটা আলোচনা যেটা লিক হয়ে গেছে, আ আ মার্কিন কূটনীতিকদের সাথে নারী সাংবাদিকদের একটা আলোচনা, যেখানেই আসলে স্পষ্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র খুব আ ভালোভাবেই, এবং যদি বলি বিএনপির চেয়ে বেশি সমর্থন করছে আসলে জামাতকে। এবং তারা জামাতের পক্ষে এই প্রচারণাও করছে যে তারা আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। তারা নারীদের কর্মঘণ্টা কমানোর যে কথা একটা আলোচনায় ছিল সেরকমটা তারা কিছু করবে না। করলে তারা এটার উপরে চাপ দেবে। কিন্তু তারা আরও জামাতের সাথে বন্ধুত্ব আরও নিবিড় করতে চায়, ঘনিষ্ঠ করতে চায়। এইরকম বিষয়ে যখন যুক্তরাষ্ট্রের মতো দেশ একরকম সমর্থন দিচ্ছে, সেটি আসলে কেমন বার্তা বিএনপির জন্য? দেখুন, যুক্তরাষ্ট্র কিংবা ভারত কিংবা সৌদি আরব কিংবা তুরস্ক কিংবা পাকিস্তান কেউ বাংলাদেশের রাজনীতির গতিপ্রবাহ পরিবর্তন করতে পারবে না। এটি আমি বিশ্বাস করি। হ্যাঁ, এখন সুপার পাওয়ার যারা আছে তাদের অবস্থান নিশ্চয়ই একটা বিষয়। কিন্তু আমরা তো দেখেছি যে গত পতিত সরকারের আমলে তাদের সাথে চীন ছিল খুব মারাত্মকভাবে। রাশিয়া তো হুমকি দিয়েছিল। কিন্তু কোন লাভ হয় নাই। যুক্তরাষ্ট্র বলল তারা ভিসা নীতি আরোপ করবে। কিন্তু নির্বাচনের পরে আমি কি দেখলাম? আমি নিজেই আফসোস করছি যে এই নির্বাচন হইল শামীম ওসমান নিউ ইয়র্ক শহরে পদার্পণ করলো। স্বরাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক শহরে পদার্পণ করলো। কোথায় তোমার ভিসা নীতি? কোথায় তোমার স্ট্র্যাটেজি? আমার মনে হয় না যে আ এটি কোন বার্তা। ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট সেটি আমি দেখি অন্যভাবে। সেটা হলো একটি দেশের রাজনৈতিক দল যারা থাকবে, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকবে এমন সবার সাথেই তারা যোগাযোগ রাখবে। আল্টিমেটলি দে উইল লুক ফর দ্যা বিজনেস। তাদের দরকার হচ্ছে বিজনেস। এখন বিএনপি একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের লেগেসি আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। এশিয়া এনার্জি থেকে শুরু করে নানান বিজনেস প্রতিষ্ঠান, ইউনোকল তারা যখন বাংলাদেশে বিজনেস করতে চেয়েছে, বিএনপি তখন তাদের সাথে ওপেন আপ করেনি। কারণ বিএনপির দায়বদ্ধতার জায়গাটা আছে। চট্টগ্রাম বন্দর এবং পাহাড়ি কি বলে? কক্সবাজারে অন্যদের তৎপরতার জন্য দরজা খুলে দেওয়ার বিষয়ে বিএনপি সরাসরি বিরোধিতার অবস্থান নিয়েছে। বিএনপি চাইলে তো জামায়াতের মতো সবকিছু উজাড় করে দিতে পারবে না। কেননা তাদের রাজনৈতিক লেগেসি নাই, তাদের কমিটমেন্ট নাই। তার নিজের দলের কাছেই কমিটমেন্ট নাই, তার নিজের কর্মীদের কাছে কমিটমেন্ট নাই। যেই কর্মীদের রোকন হাজার, হাজার রোকন তারা বানিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে ওয়াদা করিয়ে। এখন আপনি হুকুমতের দিন বাদ দিয়ে আপনি বলছেন যে আমি মধ্যপন্থার রাজনীতির দল এবং সরিয়ে আইন প্রতিষ্ঠা করা ইজ নট মাই টার্গেট। সো তার কর্মীর কাছেই তার কমিটমেন্ট নাই। তার লিটারেচার, তার বইকে সে মানছে না। হিন্দুদেরকে প্রার্থী বানাচ্ছে। তো এই সবই তো পরিবর্তন এবং যেহেতু তার কোন কমিটমেন্ট নাই দেশের সেটি হয়তো জন্য। মার্কিন সমর্থন পাওয়ার জন্যই এই পরিবর্তন কিনা। কারণ মার্কিনিরা এই যে চাপটা দিচ্ছে যে শরিয়া আইন বাস্তবায়ন তারা করবে এক্সাক্টলি না। শুধু মার্কিন না, তারা ভারতের সমর্থনও চাচ্ছেন। ভারতের কূটনীতির সাথে
নিয়মিত যোগাযোগ রাখছেন। এইটা আবার আমরা দেখছি দুদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে এটি ক্লিয়ার করা হয়েছে যে না এটা করা হয়েছে। এবং তারা এতদিন চেপে রেখে যে যখন রয়টার্স আসলো তখন তারা বলল হ্যাঁ, এই ধরনের একটা যোগাযোগ হয়েছে। সুতরাং আমরা দেখি তবে এটিকে আমি একেবারেই ধরেন আম আপনি যদি দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত না করেন, তাহলে রাজনৈতিক দল হিসেবে যেকোনো দেশের প্রতিনিধির সাথে কথা বলা এবং হুম। বিদেশীয় রাজনৈতিক কূটনীতিক যারা আছেন তারা যেকোনো দলের সাথে কথা বলবেন এবং ওই ক্ষেত্রটা তারা তৈরি করে রাখবেন যেন যারাই ক্ষমতায় আসে তাদের সাথেই তারা কাজ করতে পারে। কারণ বিদেশীদের কাজ কি? এখানে কি আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড নিয়ে ওরা চিন্তা করবে না। ওরা চিন্তা করবে ওদের বিজনেস হয় কোথায়, তাই না? তো বিজনেস করার জন্য আপনি আ জায়গাগুলো পরিষ্কার রাখবেন। কি তাহলে বেটার কি ওয়াদা এটা তাদের কাছে কি কোনো ইঙ্গিত আছে? মানে তারা আপনি বলছেন যার সাথে ব্যবসা-বাণিজ্যর করবার জন্যই তারা তাদের চ্যানেল বা কথাবার্তা চালু রাখবে। তো জামাত ক্ষমতায় আসতে পারে এরকম কোনো ইঙ্গিত কি তাদের কাছে আছে? কেন জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে? না। জামাতের সাথে ঘনিষ্ঠতা বাড়াইতে চাইছে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট। কিন্তু তারা তো বিএনপির সাথেও ঘনিষ্ঠতা বাড়িয়ে রেখেছে। তারা নতুন রাষ্ট্রদূত আসার পরে তারেক রহমানের সাথে দেখা করেছে। চীন যেয়ে দেখা করেছে। এ এমন কোন ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এসে দেখা করেছেন। এমন না যে না তিনি একটি বার্তা অন্য কাউকে পাঠাতে পারতেন না। হুম, তো সেই অ্যাপ্রোচ গুলো তো সবার সাথেই আছে। কারণ তারা মনে করছে যে কারা সম্ভাব্য রাজনৈতিক দল যারা সরকার গঠন করতে পারে। এখন আরেকটা বিষয়, আপনি জামাতকে একেবারে ফেলে দিলে তো হবে না। আমি তো ফেলে দিতে চাই না। কারণ তারা তো বাংলাদেশের একটা রাজনৈতিক দল। যেহেতু ২ টি রাজনৈতিক জোট। সুতরাং যদি নির্বাচন হয় এবং দিন শেষে যদি সত্যিকারেই মনে করে যে না তারা ওই বেস তৈরি করেছে ভোটের, তাহলে যদি তারা ক্ষমতায় যায় তাহলে তো সেইটার একটা যোগাযোগ তাদের তরফ থেকে থাকতেই পারে। এটা আমি দোষের কিছু দেখি না। হুম। মানে যে তাহলে যেই ভাবনাটা ধরেন শুরুর দিকে একটা হচ্ছিল যে বিএনপি আসলে নির্দ্বিধায় ক্ষমতায় চলে যাবে বা চোখ বন্ধ করে ক্ষমতায় চলে যাচ্ছে, বিশাল ব্যবধানে চলে যাচ্ছে। সেই ধারণাটা এখন আর মানে টিকে না। এখন এটাও না, হ্যাঁ, জি। এটা আমি আপনি যদি মাঠের পরিস্থিতি যদি দেখেন, তারেক রহমান দেশে আসার পূর্বে এবং বেগম জিয়ার জানাজার পূর্বে গ্রাউন্ডে একটা ভাইব ছিল এরকম যে না যেহেতু তারেক রহমান আসবেন না সো দেশে যারা আছেন সেখান থেকে আমরা জামাতকে বেছে নেই। এরকম একটা প্রচারণা ছিল। এখনো আপনি রিক্শাওয়ালা, গাড়ির ড্রাইভার এগুলোর সাথে কথা বললে তাদের ওই ভাইবটা পাবেন। এটা আমরা পরে জেনেছি যে বিশেষ ব্যবস্থায় তাদেরকে এইগুলো ডিস্ট্রিবিউট করার একটা মেকানিজম আমরা দেখেছি যে না তাদেরকে নগদ টাকা দেওয়া এবং হুম, বিকাশ করার মাধ্যমে তারা দিনে কতজনকে এই কথা বলেছে সেইটার একটা হিসাব দিয়ে টাকাটা পৌঁছে দেওয়া। এখন আমি যে বাসায় থাকি আমার দারোয়ান আমার কাছে দিনে ১০ বার আসেন যে তার ছেলেটার একটা চাকরির জন্য ব্যবস্থা করা কিংবা আমার যে উনি আসেন আমি যে উনার হাতে ২০০ টাকা দেই এটা উনার কাছে তার দিন শেষে সবচেয়ে বড় পাওয়া। তো সেই রাজনীতিটা বিএনপি করছে না। এটা বিএনপির ব্যর্থতা। কিন্তু জামাত তো ঠিকই করছে, তাই না? তার বাড়ি যেয়ে মোবাইল নাম্বার নিচ্ছে যেন বিকাশ করতে পারে। তো যেহেতু তাদের অঢেল টাকা পয়সা নিয়ে তারা নেমেছে, সুতরাং তারা এই কাজগুলো করছে। হুম, হুম। এবং আপনি যেটা বললেন যে না আগে যেমন একরকম ভাবাই হইতো বিএনপি ক্ষমতায় যাবে। এখন কি আর মনে হচ্ছে কিনা যে না তারা ক্ষমতায় যাবে না, জামাতও চলে যেতে পারে। দেখুন আমি খুব hypothetically আমি প্রেডিকশন করতে চাই না। কিন্তু এটা জামাত নিজেও জানে তারা কয়টা আসন পাবে। এনসিপি নিজেও জানে যে জামার সাথে মিলে তারা কয়টা আসন পাবে। অ্যাম সুতরাং তাদের অভ্যন্তরেই আপনি জানেন জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব জাতীয় সরকারের কথা বলে এসেছেন তারেক রহমানের সাথে দেখা করে যে না তারা যেভাবেই হোক সরকারি কর্মকান্ডের সাথে থাকতে চায়। আমার ধারণা বিএনপিও তাদেরকে আস্থায় রাখতে চায়। কারণ তাদেরকে খেপিয়ে তারেক রহমান যে শান্তির রাজনীতির কথা বলছেন, স্থিতিশীলতার কথা বলছেন, একা পারবেন না শত্রুতা তৈরি করে। সুতরাং কিন্তু এখানে পক্ষ-বিপক্ষ থাকতে হবে। সেই পক্ষ-বিপক্ষ থাকার কারণে একটি নির্বাচন কখন নির্বাচন হয়? আপনি যদি আগে থেকেই জেনে যান যে কোন দল জিতে যাবে নিশ্চিত 100% তাহলে মানুষ ভোট দিতে যাবে না। আর উৎসবমুখর থাকবে না। সুতরাং এইটাও আমি মনে করি যে এইসব জিনিস তৈরি করা হচ্ছে। এই উৎসবমুখরও থাকে এবং মানে আ মানে আমি আসলে এই প্রশ্নটা এভাবেই বুঝতে চাইছিলাম যে তাহলে যে বিএনপি একদম জিতে যাচ্ছে নির্দ্বিধায় বিষয়টা এখন আর এমন নাই। জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। I don't think so. এটা আপনার অনেক মানুষ ভাবতে পছন্দ করে এইভাবে।
এটা অনেক মানুষ ভাবছে ওই ধরনের একটা বয়ান তৈরি করে দিতে। কিন্তু এটা একেবারে আপনি যদি বলেন এটা আকাশ পাতালের একটা বিষয়। হুম। আপনি আপনি আম বলছিলেন যে বিএনপি মানে জামাত জানে বা এনসিপিও জানে যে তারা কয়টা সিট পাবে। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলছেন যে এনসিপি তিনি নিশ্চিতভাবে বলতে পারেন যে এনসিপির বা তরুণদের অনেকেই তিনি এনসিপিকেই মিন করে বলছেন যে অনেকেই আসলে সংসদে যাবেন বা নির্বাচিত হবেন এবং শিক্ষামন্ত্রীও হতে পারেন। এরকম কথাও তিনি বলছেন। মানে আ অনেকেই তিনি যদি নিশ্চিতভাবে জানেন, আপনারা কি এটা বুঝতে পারছেন যে এরকমটাই হবে? আ একটা তো জামায়াতের সাথে জোট করার কারণে তারা জামায়াতের জিতে আসার মতো কয়েকটা আসনে তারা নমিনেশন পেয়েছে। বিশেষ করে আমি নাম বলছি না, কয়েকটি আসনে বিএনপির প্রার্থিতাও ঝুঁকির মধ্যে পড়েছে এবং নেই। তো সেই হাসনাত জায়গাগুলোতে যদি আবদুল্লাহর আসনে তো বিএনপি নাই। জি। হ্যাঁ, তো হুম, ধানের শীষ না থাকে তাহলে একটা লেভারেজ তো পাবেই। ন্যাচারাল লেভারেজ। এবং আরেকটা বিষয় হলো যে আপনাকে এটাও দেখতে হবে যে আপনি একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি আপনি চাইতে পারেন। কিন্তু যদি অ্যাবসোলিউট মেজরিটি আপনি অর্জন করেন সংসদে, ধরেন ৩০০ আসনের মধ্যে যদি ২৯০ টা আপনি পান, আপনার খুব সমূহ সম্ভাবনা আছে আপনি হুম, মানে অটোক্র্যাটিক গভর্নমেন্ট পরিচালনা করবেন। সেখানে বিরোধীদের কোনো ভয়েস থাকবে না। তো সেটা দেশের জন্য ভালো নাও হইতে পারে। হুম, সেই কারণে কিছু আসন তো যাবেই অন্যান্যদের। আপনি একটা বড় অংশ দেখবেন যে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট অনেক বেরিয়ে আসবেন। হুম, হুম। তার আসন ঢাকা থেকেও ১টা ২টা আসন থেকে বেরিয়ে আসতে পারে বিদ্রোহী ক্যান্ডিডেট। হ্যাঁ, আ এই যে একটা আমি বিষয় আপনি উল্লেখ করলেন বিদ্রোহী ক্যান্ডিডেটদের কথা মানে ১ নাম্বার একটা পয়েন্ট দেখলাম যে যুক্তরাষ্ট্রের একটা সমর্থন অফ দ্য রেকর্ড আলোচনায় যেটি এসেছে সেটি আরো বেশি মানে কথাটা আলোচনায় আনবার মতো। ২ নাম্বার আপনি বলছেন যে বিদ্রোহী প্রার্থীদের একটা বড় অংশ বেরিয়ে আসবে। এটি একটা বিএনপির জন্য মানে এটিও কেমন বার্তা? আমি শুরুতেও জিজ্ঞাসা করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন জামাতকে এটি কেমন বার্তা? এবং বিদ্রোহী প্রার্থীরা যে বেরিয়ে আসবে এটি কেমন বার্তা? এটিও আপনার কাছে জানতে চাই এবং এটি আসলে বিএনপির জন্য অস্বস্তিকর কিনা? ৭৯টি আসনে যতটুকু এখন পর্যন্ত জানি বিদ্রোহী প্রার্থী আছে। ৭৯টি আসনে। সেক্ষেত্রে এদিকে জামাতের হয়তো থাকলেও হাতে গোনা ১টা ২টা আছে বিদ্রোহী প্রার্থী। অনেক বেশি লেভারেজে না জামাত? এটা ঠিক আছে, অনেক বেশি লেভারেজ। আপনাকে অনেকগুলো পার্সপেক্টিভ বিচার করতে হবে। বিদ্রোহী ক্যান্ডিডেট সব আসনে, সব নির্বাচনেই থাকবে। হুম, এখন রুমিন ফারহানা বিদ্রোহী ক্যান্ডিডেট। রুমিন ফারহানা যদি জিতে আসে, উনি কি বিএনপি না বিএনপির বাইরের হয়ে জিতে আসবেন? নুরুর আসনে যদি মামুন বিদ্রোহী ক্যান্ডিডেট, উনি যদি জিতে আসেন, উনি কি বিএনপি না বিএনপির বাইরের হয়ে জিতে আসবেন? আমার আসনে ডক্টর শহীদুল আলম, উনি বিদ্রোহী ক্যান্ডিডেট, উনি যদি জিতে আসেন, উনি তো জিয়ার কথা বলে নির্বাচন করছেন, তারেক রহমানের কথা বলে নির্বাচন করছেন, মার্কাটা ভিন্ন। সুতরাং আমি মনে করি না যে এটা খুব বড় প্রবলেম। হ্যাঁ, কিছু জায়গায় এই বিদ্রোহী ক্যান্ডিডেটরা যখন থাকবেন, তখন ভোট তো ভাগ হয়ে যাবে। হওয়ার পরিবর্তে ভোটটা ভাগ হয়ে হুম, যাবে। মানুষ কনফিউজড হয়ে যাবে যে না কোথায় ভোট দিবে। সেই জায়গায় জামাত বেরিয়ে আসবে। এটা একটা বড় ঝুঁকি। কিন্তু এই ঝুঁকি তো সব নির্বাচনেই হুম, আছে, সব নির্বাচনেই ছিল। জামায়াতের রাজনীতি তো যেটা তারেক রহমান বলেছেন আছে গুপ্ত রাজনীতি। অর্থাৎ এটা আমাদের প্রয়াত হাদি উনি একটা টক শোতে বলেছিলেন যে জামায়াত তো রিমোট কন্ট্রোলে চলে। আপনি রিমোট চাপ দিবেন সব ভ্যানিশ হয়ে যাবে। রিমোট অন করবেন অটো অন হয়ে যাবে। কিন্তু বিএনপি তো একটা গণতান্ত্রিক দল। তাদের তো আর রিমোট চাপ দিলে কাউকে ভ্যানিশ করা যায় না। তারা দে আর কানেক্টেড। তারা তো লুকিয়ে রাজনীতি করে নাই ১৭ বছর। মাটি মানুষের সাথে কথা দিয়েছে, সুখে দুঃখে পাশে ছিল। তারা হারিয়ে যেতে চাচ্ছে না। এজন্য বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছে। হ্যাঁ, হুম, এটা অস্বস্তি। এটা একটা ঝুঁকি। কিন্তু এই ঝুঁকি মেনে নিয়েই বাংলাদেশের রাজনীতি করতে হবে বিএনপিকে। এটাই বিএনপির নিয়তি। আর জামায়াত তো তবুও এত অর্কেস্ট্রেটেড একটা চেইন অফ কমান্ডের দল। কিন্তু তারপরেও দেখেন কয়েকটা জায়গায় অন্তত ৩ টা আসনে এনসিপি কে দিয়েছে। কিন্তু প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেনি। সুতরাং এই অস্বস্তিটা তো তাদেরও আছে। তারা আম ইসলামী রাজনৈতিক দল যেগুলো একটা ভোট সব এক বাক্সে আনার কথা বলে তারা একটা হাইপ তুলেছিল। আপনি যে সময়টা বলছেন তখন এই হাইপটা ছিল। কিন্তু এখন তো দে আর নট তারা বলছে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে। হেফাজতের মুরব্বি বলছেন জামাত মুনাফেক ওদেরকে ভোট দেওয়ার গেলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনি। তারেক রহমান, বিএনপি তারা যথেষ্ট ইসলামিক ধারার রাজনীতি করছে। সুতরাং 100% যে জামাত খুব লেভারেজের মধ্যে আছে, এটা আমি মনে করি না। তবে আমি এটাও বলছি বারবার যে না তাহলে কি এখন নির্বাচনটা একটু তো সেকুলার রাজনীতিটা মিসিং? সেকুলার রাজনীতি মিসিং আমি একবারে বলব না। একেবারে আপনি মিসিং যেটা সেটা হলো বামপন্থার রাজনীতি সেটা বলতে পারেন। আপনি তারেক রহমানের চেয়ে বড় সেকুলার রাজনীতিবিদ কাকে দেখেন? আমি তো দেখি না। তিনি বাংলাদেশের নরমস আছে কবরস্থানে নারীদের নেওয়া যাবে না। তিনি তার পুরো পরিবার নিয়ে কবরস্থানে গিয়েছেন। বাংলাদেশের নরমস আছে যে এটাকে কি বলে?
যেসব না, পলিসি আপনি নিয়ে বলছিলেন না যে যথেষ্ট ইসলামিক রাজনীতি করছেন তারেক রহমানও, মানে সেজন্যই বলছিলাম যে ইসলামিক তো তিনি করবেনই। আপনাকে এটা দেখতে হবে যে বাংলাদেশের 90% মুসলিম দেশ। আপনি এখানে অন-ইসলামিক রাজনীতি, অন-ইসলামিক কালচার আপনি প্রবর্তন করতে পারবেন না। বাংলাদেশের মানুষ কি পছন্দ করে? শেখ হাসিনার পরিবারের লোকজনের যে বেশভূষা, সেটা পছন্দ করে। অবশ্যই করে। আমি বেশভূষা নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু মানুষ কোনটা পছন্দ করে? এই যে সংসদ ভবনের প্রোগ্রামে যখন আজান দিচ্ছে, জুবাইদুর রহমান তারেক রহমানকে ডেকে বলছে, "আজান দিচ্ছে, মেয়ের মাথায় কাপড় দিতে বলো।" তারেক রহমান তাকে বলল। এরপর দেখলাম সে কাপড় দিচ্ছে। তো এগুলোতে মানুষ পছন্দ করে যে না, "দিস ইস হাউ ইউ রেইজ ইউর কিডস ইন অ্যান ইসলামিক সোসাইটি" মানে বাংলাদেশের মতো জায়গায়। কিন্তু তারেক রহমান কি বলছেন? "বাংলাদেশ শুড বি আ রেইনবো নেশন।" আপনি যে নির্বাচনী সংটা তারা অফিসিয়ালি প্রকাশ করেছে, দেখেন সেখানে কোথাকার রিপ্রেজেন্টেশন নাই। সকল ধর্ম মতের মানুষের রিপ্রেজেন্টেশন আছে। তারা যে নমিনেশন দিয়েছে সকল ধর্ম মতের রিপ্রেজেন্টেশন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি একজন হিন্দু। আপনাকে বুঝতে হবে বিষয়গুলা যে না, এই রিপ্রেজেন্টেশন একমাত্র সেকুলার রাজনীতিটা বিএনপি করতে পারছে এবং তারা নারীদেরকে সামনে নিয়ে আসছে। তারা একই সাথে তারেক রহমান ব্যক্তি যে মুসলিম লিডার সেটাও তিনি বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু তিনি কি পাঞ্জাবি টুপি পড়ছেন? নো। হোয়াইট শার্ট, জিন্স এবং স্নিকার যেন তরুণদেরকে আকৃষ্ট করতে পারেন। অ্যাজ হু ইজ, দেখুন আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের আম আমি এ যতটুকু জানি যে এই কৌশলের রাজনীতি, মুনাফিক চরিত্র ধারণ এগুলো তিনি পছন্দ করেন না। তিনি এ তার কথা হচ্ছে এরকম যে, "I am who I am." এখানে যদি আ স্রষ্টা আমাদের পক্ষে থাকে এবং মানুষ যদি ভোট দেয় তাহলে we'll run the country. Otherwise, we have to accept the verdict of the people. হুম, জি। আ মানে সেই যে মার্কিনীদের কথোপকথন মার্কিন কূটনীতিকের সাথে বা নারী সম্পাদককে, সেখানে আসলে এই ডাকসু প্রসঙ্গটাও এসেছে যে সেখানে জামাতে ইসলামের উইং তারা যুক্ত হয়েছে। কিন্তু আমি একটা বিষয় একটু এসে তারপরে আবার এই বিষয়টাতে আসি যে সেখানে আম একটা সময় তারেক রহমান সম্পর্কে মার্কিন কূটনীতিক আ যে বার্তা পাঠিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটি ফাঁস হয়েছিল উইকিলিক্সে, সেখানে আসলে তারেক রহমান সম্পর্কে প্রচণ্ড নেতিবাচক কিছু ধারণা ছিল বা টার্ম ইউজ করা বা বিশেষণ ব্যবহার করা হয়েছিল। এখন কি মার্কিনিরা সেই অবস্থান থেকে সরে এসেছে, নাকি তাদের সেই অবস্থানটা কোথাও না কোথাও রয়ে গেছে? দেখুন আমি আবার বলছি, মার্কিনরা হচ্ছে বেনিয়াদ জাত। ওরা ব্যবসা করবে। যেখানে ভালো ব্যবসা, যে ভালো ব্যবসা দিবে তার সাথে আছে। আপনি নরেন্দ্র মোদির কথা জানেন? হুম, নরেন্দ্র মোদি তার উপর তো যুক্তরাষ্ট্রে ঢুকেছেন। ব্যানই ছিল, জি। হ্যাঁ, তো এই নরেন্দ্র মোদি যখন রাষ্ট্র ক্ষমতায় গেল, তখন কি করে নাই যুক্তরাষ্ট্র তার সাথে? সিরিয়াতে যেই ব্যক্তি এখন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, আল জালুনি, তাকে তো তার মাথার বাউন্টি ঘোষণা করছে $10 মিলিয়ন ধরিয়ে দিতে পারল। সেই লোক যখন রাষ্ট্র ক্ষমতায় তখন যুক্তরাষ্ট্র তাকে অ্যাকসেপ্ট করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, রাইট? সুতরাং এগুলো আমি মনে করি না যে কোনো একটা সময় তখন তার বিরুদ্ধে অপপ্রচার ছিল এবং বাংলাদেশের যত ওই সময় নানান লবিস্টরা কাজ করেছে। বাংলাদেশে যে উগ্রপন্থার উত্থান, জঙ্গিবাদের উত্থান সেই সময় বিএনপি সরকারের আমলে, সেই দোষ কিছুটা হলেও তাদের নেতৃত্বের উপর গিয়েছে। তো সেগুলা এই জঙ্গিবাদের উত্থান তো অন্য কারণ। এটা হলো যে ১০ ট্রাক অস্ত্র। এইগুলো তো আপনাকে মানতে হবে যে না, এইসব ব্রেন চাইল্ড যতটা না বিএনপির তরফে হয়েছিল, বিএনপির অভ্যন্তরে থেকে যারা আ ভারতের এটাকে কি বলে? পাকিস্তানের স্বার্থ কায়েমের রাজনীতি করত। তাদের যেসব মন্ত্রী ছিল, তাদের একটা বিশাল কর্মযজ্ঞ ছিল যেটা বিএনপি তার লিডারশিপ এর দুর্বলতা, ব্যর্থতা ছিল। তারা এগুলো অ্যাড্রেস করতে পারে নাই। কিন্তু মানে কি এটা বিএনপির ভেতরে থেকে জামাতে ইসলাম জোটে যারা ছিল তাদের তাদের কাজ ছিল বলছেন? অ্যাবসোলিউটলি আমি সেটা মনে করি। আম তো সেই যে সেগুলো তো বিএনপি অ্যাড্রেস করতে পারে নাই। কিন্তু লিডার হিসেবে তো এই দোষ বিএনপির ঘাড়েই বর্তায়, তাই না? যে তারা এটা করছে। এখন আজকে দেখেন এই সরকারের আমলে ডক্টর ইউনূস বৃদ্ধ মানুষ, উনি রাষ্ট্র পরিচালনা করেন। সামনে থেকে মনে হয় খুব সুন্দর। কিন্তু ভিতরের অভ্যন্তরে বসে প্রশাসনকে ফোকলা বানিয়ে ফেলছে বিশেষ মতাদর্শ জনগোষ্ঠী। তারা সমস্ত কিছু ক্যাপচার করে ফেলছে। এটা ডক্টর ইউনূস বুঝতে পারে না। এখন বেগম জিয়ার সরকারও সেই সময় বুঝতে পারেনি যে না, ভিতর দিয়ে ১০ টা রাস্তে নানান জায়গায় বাংলা ভাইদের উত্থান হচ্ছে, নানান জায়গায় বোমাবাজি। তো এইগুলা
তো তাদের ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো আলোচিত হয়েছে। ডক্টর ইউনূস বয়স্ক মানুষ আপনি বলছেন, তিনি এবং তার হয়তো সেই পাওয়ার নাই বা রাজনৈতিক দল নাই, তৃণমূল পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। কিন্তু বিএনপির সেটি আছে। বিএনপি কেন বুঝতে পারবে না? বিএনপি এখন বুঝতে পারবে। এখন বুঝতে পারবে বলেই তো তারা নিজেরা রাজনীতি করছে। আপনি দেখেন আপনার জীবদ্দশায় কবে আপনি বিএনপিকে জামাত ছাড়া রাজনীতি করতে দেখেছেন? হুম। দেখেন নাই। আজকের বিএনপি তো জামাত ছাড়া রাজনীতি করছে। আজকে তারা সব অতীতের জায়গা থেকে তারা শিক্ষা পেয়েছে যে না, তাদেরকে এই রাজনীতি একলা করতে হবে এবং একলা চলতে হবে। এবং একলা চলতে যেয়ে তারা নানান মানুষের সাথে বন্ধুত্ব করছে, নানান ধর্ম, বর্ণ, গোষ্ঠীর সাথে বন্ধুত্ব করছে। নানান ধর্ম বর্ণের মানুষ তাদের প্রতি বন্ধুত্বের হাতও বাড়াচ্ছে। আজকে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এমন কোন হেন ব্যক্তি নেই তারা মনে করছে যে না, হুম। বিএনপি তাদের সেফটি, সিকিউরিটি এবং স্ট্যাবিলিটি এনশিওর করতে পারবে। বিএনপি শিক্ষা পেয়ে জামাত ছাড়া রাজনীতি করছে, নাকি বিএনপি নিজের স্বার্থে এখন জামাত ছাড়া রাজনীতি করছে? বিএনপি ধরেন যখন জোটের রাজনীতি করেছে, এখন যেটি বিএনপি বলছে, যেমন আমি এই প্রশ্নটাও আসতাম যে আহ, তাদের একাত্তরের ভূমিকা নিয়ে বিএনপি এখন খুব সরব, কিন্তু সেই ভূমিকাটা জোট সরকার যখন গঠন করে তখনও তাদের ওই একই ভূমিকা একাত্তরে ছিল। নতুন করে একাত্তর তার বদলায় নাই। তখন করা গেছে, কিন্তু তখনও বিএনপির সাথে জোট করা গেছে। এখন সেগুলো নিয়ে মানে বিএনপির প্রচণ্ড আপত্তির জায়গা আছে। এটিতে আসলে কৌশল বা স্বার্থের ব্যাপার নাকি? অবশ্যই কৌশল স্বার্থ, এবং এই কৌশল স্বার্থ দিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। হুম। এবং যার এটা এটা আমি মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, ইউনো, ইটস আপনাকে এই পলিটিক্স একটা ওয়ার, আপনাকে এখানে কৌশলের রাজনীতি করতে হবে। আপনি শেখ হাসিনাকে জামাত পোষণ করতে দেখেন নাই সংসদে? 96-এ যখন তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা অসাংবিধানিক দাবি নিয়ে আসলো, আপনি জামাতের সাথে কৌশল করতে দেখেন নাই? এখন বিএনপি যেটা বলছে যে না, এখন দেখুন কেন এই বাস্তবতার কথা বলছি আমি। পাস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি, আমি বারবার বলি, আপনার সাথে এর আগেও বলছি, এখনো বলছি, আই ডোন্ট সি এনি ফিউচার অফ শেখ হাসিনাস লিডারশিপ ইন বাংলাদেশ। হুম। জয় তার ইন্টারভিউতে মনে হয় বলেছে, আমি বলেই দিয়েছে। শুনিনি। তো এইটা আমি তো আপনার এর আগেও আমি প্রায় 1 বছর আগে যখন জয়েন করছি তখনও বলেছি কিনা যে শেখ হাসিনাস পলিটিক্স হ্যাজ নো ফিউচার ইন বাংলাদেশ। ইভেন আই ডোন্ট সি এনি ফিউচার অফ জয় ইন বাংলাদেশ পলিটিক্স। আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করতে হবে, করলে এটা ফ্রেশ লিডারশিপ লাগবে যারা এই মাটির মানুষের সাথে সম্পর্কিত। নতুন ভাবে তাদের রাজনীতি করতে হবে। এই রাজনীতির দুঃখিত, এখানে যেসব আইন হয়েছে, সংশোধন হয়েছে, এইসব বিচার প্রক্রিয়াকে মেনে তাদেরকে ফেয়ারলি এই ইলেকশনে মানে পলিটিক্যাল প্রসেসে ঢুকতে হবে যদি আপনি স্মুথ ভাবে ঢুকতে চান। আর স্মুথ ভাবে ঢুকতে যদি না চান, আপনাকে পাল্টা বিপ্লব করতে হবে। পাল্টা বিপ্লব করলে আমরা সব নাই। এবং সেই পাল্টা বিপ্লব করতে গেলে আপনাকে 5 আগস্ট যত লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, ঠিক তত পরিমাণ লক্ষ কোটি মানুষ রাস্তায় নামতে হবে এবং শেখ হাসিনা লিডারশিপকে ফিরিয়ে আনতে হবে, which I don't see in 15 years, maybe in 20 years, maybe. হুম। So এটা আমি বলছি না আওয়ামী কিন্তু লীগের শক্তি। প্রচারণায় একটা বিষয় দেখা যাচ্ছে, মানে আমি শেষ করি। আচ্ছা, শেষ করেন, তো জি। আমি শেষ করি। সো 5 তারিখের যে পরের যে রাজনীতি, যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ফিরে আসবে না 15 বছর। এই 15 বছরকে আমি মনে মনে কল্পনা করব আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শত্রু, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আমার বিরোধী দল, নাকি আমাদের অভ্যন্তরীণ থেকে রাজনৈতিকভাবে আমরা এই পক্ষ বিপক্ষের রাজনীতিটা চলবে। সেই জায়গায় বিএনপিকে আমি দেখি তারা রাইট থেকে, সেন্টার রাইট থেকে, অর্থাৎ মধ্য ডান থেকে তারা একেবারে মধ্যভাগে চলে এসেছে, এবং ক্ষেত্র বিশেষে তারা কিছুটা বাদিকে হেলে পড়েছে ক্ষেত্র বিশেষে। আর জামাত যারা ছিল একেবারেই রাইটে, উগ্রবাদী, তারা সেখান থেকে এই মধ্যপন্থার রাজনীতি করতে যেয়ে তারা কিছুটা সেন্টার রাইটে চলে এসেছে। সো এখন আমি দেখি বিএনপি যে আমাদের বাংলাদেশের যে পলিটিক্যাল ব্যালেন্স, সেন্টার লেফট এন্ড সেন্টার রাইট, বিএনপি এখনো সেন্টারেই আছে, কিন্তু আগামীতে তাকে অবশ্যই সেন্টার লেফটে যেতে মানে হবে। আওয়ামী লীগ যেমন ছিল সেন্টার লেফট, সেখানে এখন বিএনপি চলে আসছে। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশে আগামীতে বিএনপিকে সেন্ট্রাল লেফটে যেতেই হবে। হুম। যদি আর এই নির্বাচন অনেক কিছু নির্ভর করবে কোথায় কে যাবে না যাবে। তার মানে কিন্তু অনেকটা এরকম, আওয়ামী লীগের জায়গায় চলে আসছে বিএনপি, আর বিএনপির জায়গায় চলে আসছে জামাত। এরকম ভাবেও আমি বলতে চাই না, কারণ আওয়ামী লীগের জায়গায় বিএনপি, আবার বিএনপির জায়গায় জামাত। দেখুন জামাতের যে রাজনীতি, এই জামাতের রাজনীতি তো নিষ্কলুষ রাজনীতি না, তাই না? বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্নে তাদের দোষ আছে, এটা তো বিএনপির নাই, এটা তো আওয়ামী লীগের নাই। সুতরাং মিলানো যাবে না। জামাত চেষ্টা করছে। এখন একটা কথা আছে, বাদর যদি মানুষের পোশাক পরে তাহলে বাদরই লাগে, তারে মানুষ লাগে না। এমন না যে বাদর যদি মানুষের পোশাক পরে তাহলে মানুষের মতো লাগবে, তাহলে বাদরই লাগবে।
তো এখন কেউ যদি মানুষের পোশাক পরার চেষ্টা করে, সেন্টারে আসার চেষ্টা করে, সে কি সেন্টার হবে? নাকি সে তার ওই চরিত্রটাই থাকবে? ইটস এ বিগ ডিসিশন। না, বাংলাদেশের মানে সত্যিকার বিএনপি যদি সেন্টার রাইট থেকে সে একটু সেন্টার লেফটের দিকেই ঝুঁকে পড়তে পারে, তাহলে জামাত কেন ফুল রাইট থেকে সেন্টার রাইটে, আপনিও বলছিলেন ঝুঁকে গেছে, তো সেটি কেন তারা পারবে না? সেটি তো তারা পারছেই। সেটা তো চেষ্টা করছে তারা, which is good for politics। কিন্তু আপনি আপত্তি করবো, আমি আপত্তি করবো ওই জায়গায় যে বিএনপি তাহলে আওয়ামী লীগের জায়গা দখল করলো কিনা। নো, আপনি বিএনপির ধরুন, বিএনপির সবচেয়ে বড় বিষয় যেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুসলিম জাতীয়তাবাদ, হ্যাঁ, যেটা তারা ধারণ করে, সেটা করতে যে অনেক ডান বাম রাজাকার সবার সাথেই তারা সম্পর্ক করেছে। এখনো কি বিএনপির ভেতরে ডান রাজনীতিবিদ নেই? আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরীকে কি ডান বলবেন না? আপনি এ ধরনের আরো আমি অনেক নেতার নাম বলতে পারি। ইভেন তারেক রহমানের সাথে যারা পলিসি নির্মাণ করছেন এদের ভিতরেও অনেক ডান লোকজন আছেন। তো এটা নিয়েই তো দেশ চলে। সুতরাং আমি আওয়ামী লীগের সাথে মিলাতে চাই না। তবে হ্যাঁ, এই নির্বাচনের আগে যতটা বিএনপি আছে, নির্বাচনের পরে তাকে রাজনৈতিক কারণে, কারণ তার যদি দেশ পরিচালনা করতে হয়, তাকে স্টেবল রাজনীতি রাখতে হবে। তখন আর তিনি রাজনৈতিক সুবিধা, দেশ পরিচালনার জন্য সুবিধা যদি জামাত ইসলামের তরফ থেকে না পান, যদি তারা নির্বাচিত হয়, যেটা তারা পান করছে জামাত ইসলাম, যে 2-3 বছরের মধ্যে সরকারকে আনস্টেবল করবে এবং রাষ্ট্র ফেলে দিবে, গণ অভ্যুত্থান হবে, পাল্টা অভ্যুত্থান হবে, যেসব উল্টাপাল্টা কথা তারা বলছে, সেই রকম যদি তারা রাজনীতি করে, নির্বাচনের পরে যদি জামাত বিএনপি জয়ী হয়, তাকে আলটিমেটলি এটা নিয়তির লিখন যে তাকে অনেক বেশি জামাত তোষণ করে তারা রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না। তাকে বরঞ্চ তার নতুন বন্ধু বান্ধব তৈরি করতে হবে, যেটা আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটাল ছিল। মুক্তিযুদ্ধকে ওন করা, কালচারাল অঙ্গলকে সুরক্ষা দেওয়া এবং এটাকে কি বলে, সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করা। তা আজকে বাংলাদেশে দেখেন না, সংখ্যালঘুর কে বিএনপি কে ছাড়া অন্য কাউকে তাদের অভিভাবক ভাবছে। এই যে নতুন বন্ধু বান্ধবের কথা বলছেন, এই নতুন বন্ধু বান্ধবের মধ্যে কি আওয়ামী লীগও ঢুকতে পারে? ঢুকতে পারে, আওয়ামী লীগ ঢুকতে পারে। আওয়ামী লীগের আমি তো বলেছি সবসময়, 5 তারিখের পর থেকেই তো আমি বারবার করে বলছি যে যার হাতে রক্তের দাগ নেই সে বাংলাদেশের নাগরিক। আমরা তার অধিকার ক্ষুণ্ণ করব না, তাহলে আমার আর শেখ হাসিনা শাসনের মধ্যে তফাৎ কি? আমি তার রাজনৈতিক অধিকারের পক্ষে, আমি তার ভোটাধিকারের পক্ষে, আমি তার এই বাংলাদেশের মালিকানা রাষ্ট্র গঠনের সবার পক্ষে। আপনি দেখুন জিয়াউর রহমান কি করেছিলেন 1975 পরের পরে, যখন 75 পর্যন্ত রাষ্ট্রটা বিভক্ত ছিল, এই রাষ্ট্রের অভ্যুদয়ে যারা বিরোধিতা করেছিল, যাদের বিরুদ্ধেই হত্যাকাণ্ড ছিল, যাদের বিরুদ্ধে সে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাদেরকে তিনি আস্থায় নিয়ে রাজনীতি করেছিলেন এবং বাংলাদেশকে একটা প্রোডাক্টিভ ইকোনমির দিকে ধাবিত করতে সক্ষম হয়েছিলেন। এটা সর্বজন বিদিত। আজকে 5 আগস্টকে যদি আমি বলি না দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু আমি যদি 71-এর সাথে মিলাই যে এটা একটা নতুন ধরনের রাজনীতি, এখানে যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য তাদেরকে আমার আস্থায় নিতেই হবে। এটাকে আমি এই কোনো, আমি মনে করি না যে এখানে আবেগের কোনো বিষয়। দ্যাটস রিয়েলিটি। এখন কতখানি আপনি তাদেরকে আস্থায় নেবেন? যার হাতে রক্তের দাগ আছে তাকে ফাঁসি দেন, এলিমিনেট করেন, আর বাদ বাকি সবাইকে আপনি মূলধারায় নিয়ে আসেন এবং তাদের ওই স্পেসটুকু দেন। যদি তারা নিজের নামে পলিটিক্স নাও করতে পারে, অন্য নামে পলিটিক্স করুক, কিন্তু তারা তাদের এই পলিটিক্সটা। এই পলিসি কি যখন 4 দলীয় জোট গঠন করে তখনও ছিল যে যার হাতে রক্তের দাগ আছে তাকে এলিমিনেট করেন, যাদের নাই তাদের সাথে শুধু, মানে জামাতের তাদের সাথে করেন যাদের সাথে রক্তের দাগ নাই বা যাদের হাতে গণহত্যার অভিযোগ নেই? কাদের কথা বলছেন? বিএনপি করেছিল কিনা বিএনপি এটা, করেছিল তাই কিনা, মানে এইটা যখন এখন না? ভাবছে, এটা কি তখনও ভেবেছিল কিনা? না, তখন মনে হয় হয় নাই, কারণ তখনকার পরিস্থিতি একরকম ছিল, আর 5 তারিখের পরে তো আমরা নতুন পরিস্থিতিতে উদয় হয়েছে, তাই না? এখন যে ধরনের সরকার রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সবকিছুই একটা নতুন ধরনের বিষয়, এবং সেখানে অনেক কিছুই হচ্ছে যেগুলা আগে কোনোদিন হয়নি। সুতরাং আমি আমি মনে করি যে যদি আহ, একটা আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যাপিটালকে ওন করে যেসব জনগোষ্ঠী, বললাম তো, সংখ্যালঘু, সাংস্কৃতিক স্বাধীনতা এবং তো 71, তা আপনি দেখেন ফজলুর রহমানের মতো ব্যক্তিকে বিএনপির রাইটিস্টরা একেবারে শুইয়ে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করছে, সেখানে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। শুধু তাই না, আরো অনেক এরকম বর্ষিয়ান নেতাকে নমিনেশন দেওয়া হয়েছে। সো ইটস এ বিগ মেসেজ ফর দ্য ওনারশিপ অফ 71। মুক আপনার এটাকে কি বলে, যেইভাবে হিন্দুদের প্রোটেকশনের জন্য তারা কাজ করছে বা নানা রকম কমিটিতে তাদেরকে
ইটস এ বিগ মেসেজ ফর সংখ্যালঘু প্রোটেকশন। এখন যেটা দরকার কালচারাল প্রোটেকশনের জন্য বিএনপিকে আরো একটু ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি। আহ, গত 1-1.5 বছর গেল বিএনপি একটা সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে পারলো না, কালচারাল বলয় গড়ে তুলতে পারলো না। এখানে তাদের মারাত্মক ফেলিওর আছে এবং এই ফেলিওরটা যদি চলতে থাকে, আহ মানে যেই পলিটিক্যাল ক্যাপিটাল বিএনপির হওয়ার কথা ছিল সেটা অন্য কেউ দখল করে নিতে পারে, সেটা আমার একটা বড় জি, ভয়। আপনি যে ফেইলিউর কথা বলছেন, আরেকটা ফেইলিউর কিন্তু একদম চাক্ষুষ, সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। একদম সবগুলোতে ছাত্র নির্বাচনটা যদি হতো তাহলে সেখানেও হয়তো জামাতের উইং বা ছাত্র শিবিরেরই জয় জয়কার দেখা যেত, যে কারণে আসলে বন্ধ হওয়ার পর তারাই একমাত্র এটার প্রতিবাদ করছিল। এটি মানে এই বিষয়টি, এই ডাকসু নির্বাচনের কথা সেই যে মার্কিন আলোচনায় সেখানেও তারা এসেছে, যেটি শুরুতেই বলছিলাম যে মার্কিন কূটনীতিক নারী সাংবাদিকদের সাথে আলোচনায় যেটি বলছিলেন যে ডাকসু নির্বাচনে যারা জিতেছে, এটি আসলে বা ধরেন আমাদের একটা তরুণদের 30% ভোট আছে বলে ইলেকশন কমিশনের তথ্যেই জানা যাচ্ছে। এই এতগুলো বিশ্ববিদ্যালয় মানে সবগুলো বিশ্ববিদ্যালয়ের তরুণদের যে মানসিকতা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, তাতে তরুণ ভোটের ইঙ্গিত কি ইঙ্গিত করছে? দেখুন, এইটা নিয়ে আমি বারবার বলছি, সেটা হলো যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, পাকসু এগুলা হচ্ছে ক্যান্টনমেন্টের স্যাম্পল। আপনি ক্যান্টনমেন্টে 22,000 সেনা আছে, আপনি তাদেরকে রেশন দিতে পারবেন, ভালো পোশাক দিতে পারবেন, ফ্যান দিতে পারবেন, টিউশনে দিতে পারবেন, চাকরি দিতে পারবেন এবং আপনি সেখানে এই নানান রকম মজমা বসিয়ে পাঠচক্র এটা সেটা করে মগজ ধোলাই করতে পারবেন। একটা ছেলে যে ইউনিভার্সিটিতে উঠে যা থাকা খাওয়ার জায়গা না, আমি আজকেও একটা মেয়েকে তার হল ভাড়া, দুঃখিত, একটা ছেলেকে তার হল ভাড়া পরিশোধ করার জন্য, আমি নাম বলছি না, আমি নিজের পকেট থেকে টাকা দিয়েছি। কেন দিয়েছি? আমি দায়বদ্ধতার জায়গা থেকে দিই। আমি এরকম বহুত ছেলে মেয়েকে আমার নিজের দায়বদ্ধতা থেকে দিই। এখন বিশ্ববিদ্যালয়ে যারা একটা হলে সিট পায় না তাদেরকে সিট দেওয়া, একটা টিউশনি দেওয়া, যেই টিউশনিটা করছে সেই জামাতের বাড়িতে তাকে টিউশনি দেওয়া, এইভাবে যার ফ্যান নেই তাকে একটা ফ্যান কিনে দেওয়া, যার বোনের চাকরি লাগবে একটা চাকরি দেওয়া, এইগুলা করে আপনি ক্যান্টনমেন্টেই গবেষণা করতে পারেন, পুরো ক্যান্টনমেন্টই আপনার পক্ষে কিন্তু রাখতে শুধু পারেন। কি আমি শেষ ক্যান্টনমেন্ট করি যেমন আপনি? আমি শেষ করি হ্যাঁ, আমি বলুন। শেষ করি বিশ্ববিদ্যালয় হলগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট। আপনি সেখানে আপনি আপনার প্রাধান্য, এবং 17টা বছর তারা রাজনীতি করেছে এই আওয়ামী লীগের সাথে গুপ্ত থেকে, এই হল পাড়া মহল্লা সবকিছুই তাদের চেনা, যেখানে ছাত্রদল 1 বছরেও ঢুকতে পারেনি হলগুলাতে। সুতরাং ক্যান্টনমেন্টের 22,000 ভোটার আর 20 কোটি ভোটার, মাঠের ভোটার, এটার মনস্তত্ত্ব আলাদা, আপনাকে এটা মানতে হবে। সুতরাং আপনি যেই পলিটিক্স, যেই প্রভাব আপনি ক্যান্টনমেন্টের বিস্তার করছেন, ক্যান্টনমেন্টের বাইরে আপনার এই প্রভাব নেই, এটা মানতে হবে। সেটা আমি বারবার যুক্তি হিসেবে বলছি। আহ, কিন্তু হ্যাঁ, আপনি তরুণদের। যে এটা বলছিলেন শাহেদ আলম, যে শুরুতে বললেন না যে আপনার দারোয়ান আপনার কাছে আসে যখন একটা ছেলের একটা চাকরির জন্য, সেই কাজটা জামাত করছে কিন্তু বিএনপি করছে না, জায়গাটা আপনি বলছেন সেখানে বিএনপির একটা ব্যর্থতা রয়ে যাচ্ছে। তো এটি ক্যান্টনমেন্টে বলছেন কেন? ক্যান্টনমেন্টের বাইরেও তো তাহলে জামাত এই কাজটা করছে, বাড়ি বাড়ি না, যাচ্ছে, জামাতের কাজ টাকা করছে না। দিচ্ছে, চাকরি জামাতের দিচ্ছে। একটা প্রতিষ্ঠান দেখান যেখানে তাদের নিজেদের কর্মী সমর্থক ছাড়া অন্য কেউ চাকরি করছে। এক ইসলামী ব্যাংক দেখেন না যেখানে জামাত ইসলামী, নন জামাত ইসলামী যে 5,000 ছিল আওয়ামী লীগের আমলে ঢোকানোর চেষ্টা করছে, ওদেরকে চাকরি থেকে বাইর করে দিচ্ছে। সুতরাং আপনাকে দেখতে হবে তারা একটা ইসলামী ব্যাংকেই তাদের মতাদর্শের লোক ছাড়া চাকরি দেয় না কাউকে। তারা তো ইসলামই মনে করে না, বাকি সবাইকেই মনে করে যে অনইসলামিক। হ্যাঁ, সুতরাং আপনি আম, একটা প্রতিষ্ঠান দেখেন, ওই ফোকাস কোচিং সেন্টারে আমি আহ, মানে আমি কি ঢুকতে পারবো নাকি? আমাকে শিবির হইতে হবে, নয় লোক আমি ঢুকতে পারবো না। মানারাতে আমাকে শিবির হইতে হবে, নাহলে আমি ঢুকতে পারবো না। So, আপনাকে এটাকে কি বলে, এই তাবিরুল মিল্লাতে আমাকে শিবির হইতেই হবে ওখানে। তো এরকম বিষয়গুলো আছে, এর মধ্যে থেকেও যে ফাঁক ফোকর বেরিয়ে আসছে তা না, এর মধ্যে থেকেই বেরিয়ে আসছে মানুষ। কিন্তু মূল যে তাদের যে রাজনীতি সেটা হলো এই যে ক্যান্টনমেন্ট পলিটিক্স, মানে আহ, একদম মানে একেবারে পিন দিয়ে ডিজিটালি নিয়ন্ত্রণ করা আর কি। সেই নিয়ন্ত্রণ আপনি 20,000 মানুষকে করতে পারবেন, 20 কোটি মানুষকে করতে পারবেন না। ওটা হলো আমার সবচেয়ে বড় বয়ানের জায়গা। জি, আপনি সেটি মনে করছেন। আহ, একটু এই প্রসঙ্গে আসি যে আপনারা মানে অ্যাক্টিভিজমের এই জায়গাটা একটু শুরু করেছিলাম কথা বলতে। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়াতেও কে এগিয়ে? সোশ্যাল মিডিয়াও নিশ্চয়ই এখানে একটা প্রভাবশালী জায়গায় পরিণত হয়েছে। আপনাদের অ্যাক্টিভিজম থেকে শুরু করে নানান রকম প্রচারণা, সেখানে নিশ্চয়ই খুবই প্রভাবশালী একটা জায়গায়। সেই প্রচারণা সোশ্যাল মিডিয়ায় কে এগিয়ে, বিএনপি নাকি জামাত? নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়াতে আমরা জামায়াতের বটবাহিনীর প্রাধান্য তো দেখি, হুম। এবং শুধু বটবাহিনী বলা ভুল হবে। আমি বলেছিলাম যে সব মুনাফেক, ফড়িয়া, বাটপার, বদমাস, আহ, এরা একযোগে সব জামায়াতের প্রচারে নেমেছে।
ধরেন মুনাফিক বলতে ধরেন একজন হিন্দু কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছেন। মুনাফেক। সে নিজে মুসলমান হবে না কিন্তু মুসলমানদের সে মুনাফেক। ফড়িয়া ধরেন লোকজনের মামলা মোকদ্দমা নিয়ে টাকা মানে ইমিগ্রেশন করে দিবে বলে টাকা পয়সা মেরে দিয়ে মামলা খায়। এগুলো ফুরিয়া। বাটপার। ধরেন যে এইটাকে কি বলে? কথায় কথায় নারী বিদ্বেষী করা, নারীদেরকে তার চরিত্র হনন করা। সো এইসব সমস্ত মানুষ, আমি নাম বলছি না। কেউ আছেন নারীদের শরীর দেখিয়ে, দেখুন কি সুন্দর মেয়ে দেখালাম বলে একটা ভিডিও করলো, হ্যাঁ? অ্যাম নানান জায়গায় ঘুরে ফিরে সেও দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেছে। সো এই ফড়িয়া, মোনাফেক, বাটপার, বদমাশ এদের একটা কনসেনসাস আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সুতরাং সবাইকে আমি বট বাহিনী বলব না। হুম। কিন্তু আপনি বলছেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমরা জামায়াতের কিছু প্রভাব দেখি, কিছু না ভালোই। কিন্তু আপনাকে বিপরীতে আ দেখতে হবে যে না বিপরীত মেরুতেও ও rational কথা বলার মানুষ আছে, যুক্তিপূর্ণ কথা বলার মানুষ আছে এবং তাদের যেসব বয়ান সেগুলো রাষ্ট্রের বৃহৎ মানুষ আ এটাকে গ্রহণ করছে কিনা সেটাকেও আপনার দেখতে হবে। দুদিন আগে শাহবাগে সড়ক অবরোধ করে রেখে যে ভোগান্তি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষেপে তাদেরকে হুম। প্রতিবাদ করেছে এগুলো ভাইরাল হয়েছে। লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ দেখছেন। মানুষ ত্যক্ত বিরক্ত। 'প্রথম আলো' ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠান, ছায়ানটের মতো প্রতিষ্ঠান আপনি ভাঙন দিয়েছেন। মানুষ কি পছন্দ করেছে এগুলা? নাকি না এগুলার ঘৃণা করেছে? তো আপনি দেখেন যে এই সোশ্যাল মিডিয়াতে যাদের প্রভাব আপনি বলছেন তারা এগুলো সবই সম্মতির পক্ষে বয়ান উৎপাদন করছে। কিন্তু সাধারণ মানুষ যে সংখ্যাগরিষ্ঠ তারা তো এগুলো মেনে নিচ্ছে না, তাই না? সুতরাং সোশ্যাল মিডিয়া দেখেই যে আপনি সব নির্ধারণ করবেন সেটাও আমার মনে হয় ঠিক না। এবং আমি ওটা অনেকগুলো হ্যাঁ, করি না। অনেকগুলো আসলে বিষয় এর মধ্যে প্রভাবকের বিষয় বললাম যে যেমন ১ম এ শুরু করলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন যেটি এখন খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলছে। তাদের মানে বিএনপির বিদ্রোহী প্রার্থী, এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের মনোভাব জিজ্ঞাসা করলাম। আমি সোশ্যাল মিডিয়ার কথা জিজ্ঞাসা করলাম। মানে এই সবগুলো জায়গাতেই জামাত তাদের একটা গ্রিপ নিচ্ছে। বিএনপির এরকম ইতিবাচক বা খুব মানে বিএনপি খুব এগিয়ে এরকম জায়গা কোনটা? যারা শান্তি চায়, স্থিতিশীলতা চায়, ডেভেলপমেন্ট চায়, রেটরিক পলিটিক্স বাদ দিয়ে যারা সামনের বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, যারা জানতে চায় যে না এখানে কত মানুষের কর্মসংস্থান হবে। আমি যে বাইরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি আমার টাকাটা পেপাল মাধ্যমে আসতে পারবে কিনা। সর্বোপরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির লক্ষ, লক্ষ ছেলেমেয়ে যারা স্থিতিশীলতা চায়, যারা মবের রাজনীতি চায় না। সেই জায়গায় বিএনপির প্রাধান্য। এখন একটা রাষ্ট্র যদি এই শান্তিপ্রিয় মানুষের প্রাধান্য না থাকে, তাহলে যারা অশান্তিপ্রিয় মানুষ তাদের জয় তো হবেই। এবং সেটা যদি হয় তাহলে এটা আমাদের মেনে নিতে হবে। আমার কিছু করার নাই। কিন্তু আমি তো মনে করি যে শান্তিপ্রিয় মানুষের সংখ্যাগরিষ্ঠতাই এই দেশে বেশি। হুম। কিন্তু আবার মুখে তো ঠিকই মানে আপনি বলছেন যে তারা অশান্তি মানে প্রিয়র কথা বলছেন বা অশান্তি সৃষ্টির অস্থিতিশীলতা সৃষ্টি করে কিন্তু তারা তো বলছে না যেমন প্রথম আলো ডেইলি স্টারে হামলার নিন্দা করেছে জামাত তারা আহ, আহ, মানে এটি এটি তারা সমর্থন করে না সবভাবেই তারা এটা বলেছে এখন পেছনে কি আছে সেটি আপনি কি মানে সেই তথ্যটা হয়তো ডিফারেন্ট কিন্তু তারা তো প্রকাশ্যে নিন্দা করছে তারা যে আরেকটা বয়ান বলছে বা আরেকটা প্রচারণা তারা চালাচ্ছে যে সব দেখা শেষ এবার দাঁড়িপাল্লায় বাংলাদেশ বা এবার দাঁড়িপাল্লাকে দেখুন এই যে বিষয়টা বলছে এটা তো একটা আসলে মানে এই বয়ানটা আপনার কাছে কেমন ইফেক্টিভ মনে হয় কারণ আসলেই তো সব দেখা শেষ আওয়ামী লীগ বিএনপি সবাই আসলে বা জাতীয় পার্টির একটা সময় করেছে দেশ শাসন করেছে এবং সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ইত্যাদি নানান কিছুর মধ্য দিয়ে তখনও দেশ গেছে খুব যে ভালো কিছু হয়েছিল তা না তো তারা তো নতুন কিছু করবে এটা এই প্রতিশ্রুতিটা কতটা ইফেক্টিভ মনে করেন দেখুন প্রথমত আপনি বললেন যে তারা তো শান্তির কথা বলছে, তারা তো আর এসব কথা না। আপনার এইচআর এভরিওয়ান জানে যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার', 'ছায়ানট', আ 'উদীচী' এগুলো কারা ভাঙছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নির্বাচিত হুম জিএস বলবো না, এগুলোকে পুড়ায় ভেঙে চুরে ফেলতে হবে। জামায়াতের অনলাইনের আমির সরাসরি ঘোষণা দিছে এগুলা। তো এগুলা তো ডকুমেন্টেড, ইটস ওয়েল রিটেন, ডকুমেন্টেড। যারা গিয়েছে ভাঙতে তাদের রাজনৈতিক পরিচয়। তো এগুলা এমন না যে না তারা মুখে বললে এখন মুখে তো অনেক কিছু আমি যে বলছি মুনাফেকের রাজনীতি তো সবাই প্র্যাকটিস করে না। দায়িত্ব নেওয়ার যে বিষয় এটা তো সবাই করে না। বিএনপি এ পর্যন্ত প্রায় ৯,৫০০ তার নিজের মানুষকে বহিষ্কার করেছে। জামাত কয়টা মানুষকে বহিষ্কার করেছে? কয়জনকে শোকজ করেছে? এই যে আমির হামজার মতো ব্যক্তিকে বলছেন গোলাম আজমের পুত্র যে না এই ধরনের মানুষ কেন জামাতের টিকেটে রাজনীতি করছে উনি এটা আনবিলিভেবল। আমির হামজা দিনের পর দিন মিথ্যা কথা মিথ্যাবাদী
বলে বয়ান তৈরি করছেন ইসলামের নাম, বা ওনাকে কি শোকজ করেছে দল? না, করে নাই। সো ওটা তাদের এই যে জবাবদিহিহীনতা। সুতরাং আপনারা যে বলছেন যে দাঁড়িপাল্লা নৌকা, না নৌকা ধানের শীষ দেখলাম, এবার দাঁড়িপাল্লা দেখব বলে একটা হুম। মানুষের ভাবনা। আমার মনে হয় যারা এই ভাবনাটা অমূলক না। কিন্তু একটু সূক্ষ্মভাবে যদি মানুষ ভাবে, মানুষ অন্তত ভাবছে যে এই যে ১.৫ বছর যারা মনে করতে চায় এবার আমরা একটু দেখি না অন্য হুম। একটুকে দিয়ে। পারতপক্ষে তারা তো দেখেছে যে না কিভাবে দেশ চলছে গত ১.৫ বছর। এটা তো প্রকারান্তরে জামায়াতের প্রশাসন বলা হয়, এবার সরকার বলা হয়। সেখানে আপনি দিনের বেলায় মানুষ মবের চাইলেই মব সৃষ্টি করে একজনকে আপনি শাস্তি দিতে পারছেন। চাইলেই একজন পুলিশকে হত্যার আ হুমকি দেওয়া জি। মানুষকে তাহলে এটা যোদ্ধা। যদি জামাতের প্রশাসন হয় বলে আপনি বলেন, তাহলে এই প্রশাসনই তো নির্বাচন করবে। এটাও তো বিএনপির জন্য একটা ডিমেরিটস হয়ে দাঁড়াবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, এটা তো 100% একটা ডিমেরিটস। কিন্তু ও আপনাকে সবকিছুর উপরে ভরসা রাখতে হবে জনগণের ভোটের উপরে। আমি সবসময় বলি জনগণের উপস্থিতি বদলে দেয় হুম। পরিস্থিতি। আমরা ঐরকম কোনো vulnerable situation এ যাই নাই। আমরা বলতে চাচ্ছি যে আমরা যারা স্থিতিশীলতার বাংলাদেশ চাই, আমরা যারা চাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাক, মধ্যপন্থার সরকার গঠন করুক। কিন্তু এত কিছু নিয়ে তো আপনাকে বুঝতে হবে যে না, ইটস এ ডিমেরিট এবং ইটস এ ওয়ারি বিকজ এই যে আজকেও ডিমেরিট জামায়াতে বলছেন, মানে ইসলামী, আপনি জনগণের উপস্থিতি। আজকে আমি যখন আপনার সাথে হ্যাঁ। কথা বলছি, আজকেও জামায়াতে ইসলামীর সমাবেশ থেকে একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে দেখা গেছে জামায়াতের ঢাকা ৭ আসন। এবং তাকে বোঝা যাচ্ছে এখানে লেখা আছে যে না বাংলাদেশ ছাত্রলীগের লেখা। কিন্তু আমি তো এটা পাগলেও বিশ্বাস করবে না যে আজকের এই দিনে জামায়াতের জনসভায় বাংলাদেশ ছাত্রলীগ পড়ে গেঞ্জি পড়ে কেউ করবে, তাই না? সো এবং তার পক্ষে আবার কথা বলতেছে মনে হলো যে না জামায়াতের আম ৭ আসনের প্রার্থী। উনি নিজেও আওয়ামী লীগ করতেন, সারাদিন হাজী সেলিমের সাথে থাকতেন। উনি ঢাকা ৭ আসনের যে প্রার্থী এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখন আম এই যে স্যাবোটাজ করা, আ এগুলো তো একটা ওরির ব্যাপার, তাই না? আ যেভাবে আম নির্বাচনের আগে একটা খুনের পরিবেশ তৈরি করা হয়েছে। হাদির হত্যাকাণ্ড একটা বিষয়, যুবদলের মোসাদ্দেক বীরকে হত্যাকাণ্ড, এগুলো একটা ওরির বিষয় এবং প্রশাসন যেভাবে বিহেভ করছে, একজন মানুষ সরাসরি বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কল্লা কেটে ফেলা হবে। পরে ওনাকে বোঝা গেল যে উনি প্রার্থীর আপন চাচাতো না হুম। মামাতো ভাই। নির্বাচন কমিশন তো এখন সর্বময় ক্ষমতার অধিকারী। একজন ম্যাজিস্ট্রেটকে পাঠাইতে পারলেন না যে, না এই লোকটাকে অ্যারেস্ট করো। জামাতও দায়িত্ব নিল না যে, না এটা আমাদের, এটা বলা ঠিক হয় নাই। আপনি মিরপুরের যে ঘটনা দেখেন, আপনি আমেরিকায় থাকেন। আপনার বাড়িতে কি কেউ নক দিতে পারে? বাড়ির সামনে এসে না এটা ট্রেসপাসিং আইনে হুম। মামলা হয়ে যাবে। আপনার যে সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে এটা কেউ চাইতে পারে কিনা বাই লিগালি? নো, ইটস এ ক্রাইম। আজকে জামাত ইসলামের কর্মীরা বাড়ি, বাড়ি যেয়ে তার ভোটার আইডি কার্ড নিচ্ছে, নাম্বার নিচ্ছে, বোরকা পরে ট্রেসপাসিং করছে। তো এইগুলা তো এবং বলছেও এটা যে, না ভাই কোথায় ভোট দেবে এটা ভাইয়ের বিষয়। কিন্তু আপনি নারী, আপনি যেন দোজকে না যান সেজন্য আমরা আসছি। মিরপুরের মানুষ কি করছে? প্রতিহত করছে। এখন তারা জামাত ইসলামী বলছে মা-বোনদেরকে ইজ্জত দিতে দেয় না। তো আমি তো দেখি এই ধরনের মারাত্মক প্রতিহতের ঘটনা ঘটবে আগামীতে সামনে ২-১ দিন পরে। হুম। সো এগুলো হলো আপনি যে বলছেন যে একবার একটু ভিন্নটা দিয়ে দেখি না। এই ভিন্ন রাষ্ট্র ক্ষমতার মধ্যেই তো আপনি আছেন। এই ক্ষমতার মধ্যে আপনি কি দেখছেন? হুম। রাস্তাঘাট ব্লক জি। করছেন, কোন এইখানেই আমি লাইট, একটা প্রশ্ন করছিলাম যে যদি প্রশাসন, আগুন, হ্যাঁ, ভাঙচুর, যদি সবকিছু। জি, যদি প্রশাসনে জামাতের এরকম গ্রিপ থাকে, তাহলে ভোটের উপর তার ডিমেরিটস আছে কিনা? আপনি বলছেন তো আছেই। ধরেন আপনি বলছেন জনগণের উপস্থিতি সব চেঞ্জ করে দেবে। কিন্তু এই যে আওয়ামী লীগের এত বছরের শাসন, জনগণের উপস্থিতিতে তো চেঞ্জ করা যায় নাই। প্রশাসনই বরং নিয়ন্ত্রণ করেছে। সেই প্রমাণ আপনারা বিভিন্ন সময় বলেছেন। মানে সেই শঙ্কাটা করেন এখন? যদি দেখেন প্রশাসন না, জামাতের। আল্টিমেটলি তো জনগণ চেঞ্জ করছে। আওয়ামী লীগ প্রশাসন নিয়ন্ত্রণ করেছে পুলিশ দিয়ে। সবকিছুই করেছে। কিন্তু আল্টিমেটলি তো জনগণের কাছে তারা পালাতে বাধ্য হয়েছে। তাই না? জনগণ ফুঁসে উঠেছে বলেই সে তো তারা পালাতে বাধ্য। ১৫-১৭ বছর লেগেছে। ১৭ বছর লেগেছে। হ্যাঁ, এখন এটা ঠিক যে কিন্তু এখন এই নির্বাচনগুলো তো ঠিকই সম্ভব হয়েছে, তাই না? নির্বাচনগুলো তো সম্ভব হয়েছে সেভাবে কারচুপি করা বা নির্বাচন সম্ভব বাগিয়ে হয়েছে। দেওয়া। এখন আমি অন্যভাবে দেখি, আমি এত খোলাখুলি আলোচনা করতে চাই না। একটা রাষ্ট্র চলে তার এলিট এস্টাবলিশমেন্ট এর দ্বারা। আম রাষ্ট্র কখনো, আমরা স্বপ্ন দেখি ইউটোপিয়ান যে গণমানুষের হবে। রাষ্ট্র গণমানুষের হয় না কখনো। রাষ্ট্রের নিয়ন্ত্রণ সবসময় এলিট এস্টাবলিশমেন্ট এর থাকে। এখন আপনাকে দেখতে হবে এলিট এস্টাবলিশমেন্ট কি চায়? স্থিতিশীলতা চায় না অরাজকতা চায়? স্থিতিশীলতা যদি চায় তাহলে তারা তাদের যে ভূমিকা আছে তারা সে ভূমিকা পালন করবে। অরাজকতা যদি চায়
অরাজকতার আমি অফ দ্য রেকর্ড আমি অন্তত ১০ জন পুলিশের সাথে কথা বলেছি। আপনাদের ভিতরে মনোভাব কি? ভাই, আগে ছিল একটু জামাত কিন্তু এখন এটা সত্যি কথা বলছি, পুলিশের মানি থাকবে না। পুলিশ বলে যে একটা বাহিনী আছে, এইটাই ধূলিসাৎ হয়ে যাবে যদি এ বিপরীত কোনো ইয়ে হয়। মানে আমরা তো দেখছি তারা আমাদের কিভাবে হেয় করছে, প্রতিটি দিন রাস্তাঘাটে কাজ করতে দিচ্ছে না। সুতরাং পুলিশ বাহিনী চায় না যে ভাই এটা। সো এগুলো আমি বলছি অফ দ্য রেকর্ড কথাবার্তা। সো আপনি এই পোলারাইজেশন টা পাবেন। আপনি রাস্তাঘাটে চললে এই ধরনের ভাইব, আমি গ্রাউন্ডে থেকে গ্রাউন্ড ভাইব নেওয়ার চেষ্টা করছি, তো সেখানে থেকেই আমি বলছি যে রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট এর যে চাওয়া স্থিতিশীলতার বাংলাদেশ। আর অন্যদিকে যারা বিপ্লব চায়, যারা মনে করে যে না আম সবকিছু ভেঙে চুরে ফেলতে হবে, ৭১ ভুল, আম ১ম আলো কি বলে? গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নাই। এরা সব ফ্যাসিবাদের দালাল। শেখ হাসিনার ফ্যাসিজম ভালো ছিল না। আমাদের ফ্যাসিজম কায়েম করতে হবে। তারা একটা পক্ষ। এখন আমি দিন শেষে বিশ্বাস রাখি যে শান্তিকামী মানুষের জয় হবে। জি, আপনি যেটি বিশ্বাস রাখেন মানে আমি অনেকগুলো পয়েন্ট দেখছিলাম যাতে আসলে যেগুলো জামাতের দিকেই ঝুঁকে পড়ে কিনা আপনার কাছে এইজন্যই মানে আপনার অ্যাক্টিভিজম আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করছিলাম এবং শেষে এসে একটু এই বিষয়টা যে ওই যে অফ দ্য রেকর্ড আলোচনার কথা বলছেন ওই শুরুতে যেটা করছিলাম মার্কিনীদের যে অফ দ্য রেকর্ড বা কূটনীতিকদের অফ দ্য রেকর্ড আলোচনা যেটি ফাঁস হলো এবং সেখানে যে দেখতে পেলাম যে জামাতের প্রতি তাদের একটা সমর্থন বা ঘনিষ্ঠতা বাড়ানোর কথা বলছে, প্রচারণাও একরকম আছে সেখানে। এটি স্পষ্ট যেমন তেমনি এটাও স্পষ্ট ভারত জামাতকে চায় না, তারা এটা প্রকাশ্যেও বলে যে তারা ভারত জামাতকে চায় না। এখন আবার আমাদের দেখা যাচ্ছে যে কূটনীতিকরা বাংলাদেশ হয়ে আগেও যেমন যেতেন মানে ২৪শে নির্বাচনের আগেও দেখেছি পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশ হয়ে ভারত যায়, এখনও দেখছি পশ্চিমা কূটনীতিকরা বাংলাদেশ হয়ে ভারত যাচ্ছেন। মানে ভারত একটা প্রভাব খাটানোর চেষ্টা সব সময় করেছে এবং প্রভাব খাটিয়েছেও, যুক্তরাষ্ট্রেও খাটিয়েছে। এই একটা টানাটানি চলছে কিনা কি মনে হয়? এটা থাকবে। বাংলাদেশ ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ফর ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। এটা দেখুন রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চায়নার মধ্যে একটা বর্ষা তৈরি হয়েছে কোন একটা বিবৃতি নিয়ে। আমি এক্সাক্টলি মনে করতে পারছি না। কিন্তু চায়নার খুব একেবারে মারাত্মকভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ে অবস্থান বাংলাদেশের সাথে নিয়ে। সম্পর্ক ঘনিষ্ঠতা মানে চীনের সাথে বাড়ালে সেখানে ঝুঁকি দেখে যুক্তরাষ্ট্র, এরকম কথা বলেছে। এরকম ফলে হ্যাঁ। খুবই তো খুবই এই প্রতিক্রিয়া যে জানিয়েছে। দে আর বিগ প্লেয়ার্স। সো তারা বাংলাদেশে খেলার চেষ্টা করছে। এখানে নতুন প্লেয়ার ঢুকেছে, সেটা হলো যে টার্কি এবং কাতার। দে ওয়ান্ট টু আম আ এক্সপ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স এখানে। এবং যেই আলোচনা সেটা হলো বাংলাদেশে এখন কোন ফরেন ইনভেস্টমেন্ট নেই। কিন্তু ফরেন মানির কোন অভাব নাই। বাংলাদেশে বিভিন্ন এনজিওর জন্য যে পরিমাণ টাকা এসেছে, এইটা হিস্ট্রিতে মনে হয় সবচেয়ে সর্বোচ্চ। আ তো এখানে তো প্লেয়াররা খেলছে। তো এখন পয়সা মানি উইল প্লে আ বিগ গেম এখানে। আ এখন মানি প্লেটাতে জামাত কিছুটা আগিয়ে আছে আমি বলব। অস্বীকার করার কোনো উপায় নাই। আ ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মধ্যে আপনি যুক্তরাষ্ট্র দেখেন, ইন্ডিয়া ইটস এ বিগ স্টেক। ইন্ডিয়ার প্লে আছে এখানে। আ যুক্তরাষ্ট্রের খুব বিগ স্টেক আছে বলে আমি মনে করি না এখানে। আল্টিমেটলি তারা বাণিজ্য করবে। কিন্তু চীনের একটা বিগ স্টেক আছে এখানে। তারা তাদের ইনভেস্টমেন্ট এখানে, হ্যাঁ? তো সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল রাশিয়া ইস এ লুজার, ইন্টারন্যাশনাল লুজার। তাদের স্টেক নিয়ে আমি তেমন কিছু কনসার্ন না। কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আছে এখানে। পাওয়ার প্লান্ট বা নানা ধরনের বিষয়গুলো আছে। তারা চাইবে যে একটা স্টেবল গভর্নমেন্ট এবং তাদের পেমেন্ট গুলো যেন নিয়মিত থাকে। এর বাইরে এখানকার জিওপলিটিক্স যেসব বিষয় আছে সেখানে যুক্তরাষ্ট্র চাইবে যেখানে তাদের হোল্ড আরো স্ট্রং করতে। আ তো সেসব নানান প্লে আছে। এখন এই প্লে এর বলি কি হবে, জি। আমি তো এটাও বারবার বলি যে ৩ মাস আগে আমাদের ওসমান হাদি তিনি চীনে গিয়েছিলেন। চীনে আরো কিছু গ্যাং মিটিং হুম। করেছিলেন। ৩ মাস পরে এসে বাংলাদেশের এত পলিটিক্যাল লিডার থাকতে তাকেই কেন বেছে হত্যা করতে হলো? কি এমন নেতা হয়ে গিয়েছিল হাদি? আমার তো হিসাবে আসে না। আম সে যখন দুয়ারে পোস্টার ছাপাইতো একটা লোকও তার দিকে ফিরে তাকাতো না। মরার পরে তাকে মেরে ফেলার পরে তাকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তাকে একটা কাল বানানোর চেষ্টা হয়েছে যেটা ফেইল করেছে আমি মনে করি। বাট বিষয় যেটা বলার চেষ্টা করছি, সেও তো ৩ মাস আগে চীনে ছিল। সেখানে বাংলাদেশের অ অন্ধকার জগতের কিছু মানুষ ছিল। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা ছিল যারা এই ডিস্টাবিলিটির পক্ষে কাজ করছে। ইটস ওপেন সিক্রেট। দেশে আসার পর এত রাজনৈতিক নেতা থাকতে কেন হাদিকে টার্গেট কে করলো? কোন এমন হইতে পারে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর বলই হয়েছে। সো আই এম নট ডিসএগ্রিং এনিথিং। দেয়ার আর লট অফ থিংস প্রিভেইলিং।
মানে সব কথা বলাও যায় না, বাট আপনি কথা বললেন, আমি কথা সূত্র ধরে কথা বললাম। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্টারন্যাশনাল পলিটিক্সের বলিও হতে পারেন। মানে দেশি, বিদেশি, আঞ্চলিক, আন্তর্জাতিক নানান রকম সমীকরণ চলছে। এখন সেই সমীকরণে আসলে সামনের নির্বাচন প্রশ্নবোধক চিহ্নটা বড় হয়ে উঠছে যে আসলে বিএনপি নাকি জামাত। নিশ্চয়ই আবার কথা হবে। শাহেদ আলম, অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনার সাথে কথা বলার সুযোগ হলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।